বীরভূমে যেন একটা প্যারালাল গভর্নমেন্ট চলতো, সেখানে টুলুই সরকার, সেতু গড়ে সরকার। হ্যাঁ, সেতু গড়ছিলেন টুলু। বীরভূমের খাদান সম্রাটের বেপরোয়া কীর্তি, টোলবাজির ছকে অনুমতি ছাড়াই নিজের জন্য একটা ব্রিজ, ভাবতে পারেন? টোলবাজির ছকে অনুমতি ছাড়াই ব্রিজ গড়ার চেষ্টা, তিলপাড়া ব্যারাজের কাছে ব্যক্তিগত সেতু তৈরির চেষ্টা। ব্যারাজের কাজে জাতীয় সড়ক বন্ধ থাকায় সমস্যা, টুলুর খাদানের লরি ডাম্পার যাতায়াতে সমস্যা হয়, তাই ময়ূরাক্ষীর কাছে সেতু গড়ার চেষ্টা করেন টুলু। কংক্রিট সিমেন্ট এনে ব্রিজ তৈরি তোড়জোড়, প্রশাসনের হস্তক্ষেপে শেষমেশ বানচাল। তিলপাড়া যে ব্রিজ, এপ্রিল থেকে যান চলাচল বন্ধ আছে। পুরন্দরপুর পার্ক দিয়ে গাড়ি যাচ্ছে। আমাকে বলেছে এবং ঊর্ধ্বতম প্রশাসন আছে বলে আপনারা থেকে এটা করে দেন, এবং কাজলকে বলেছে যেহেতু 9 জন লোকাল লোকের জায়গা আছে, তাদেরকেও সঙ্গে নিয়ে এটা বানিয়ে দিয়েছে। এটা বানাইতে 4 থেকে 5 কোটি টাকার মতন খরচ হবে, একদম উন্নত মানের হবে। আমরা টার্গেট নিয়েছি মোটামুটি 15 দিনের মধ্যে চালু করে দেবো। বীরভূমের বেতাজ বাদশাহ হিসাবে নিজেকে বারবার ধরে তুলে ধরার চেষ্টা করতেন টুলু মণ্ডল। আর সেই বেতাজ বাদশাহ হিসাবে তুলে ধরার প্রমাণস্বরূপ হিসাবে তিনি চেয়েছিলেন নিজে থেকেই একটা সেতু বানাতে, এবং সেই সেতু তিনি বানাতে চেয়েছিলেন কোথায়? বানাতে চেয়েছিলেন তিলপাড়া ব্যারেজ থেকে ঠিক কয়েকশো মিটার দূরত্বের মধ্যে। ওই যে দেখতে পাওয়া যাচ্ছে যে তিলপাড়া ব্যারেজ, তো এই ব্যারেজ সংস্কারের জন্য রাস্তা বন্ধ রাখা হয়েছিল। রাজ্য সরকারের তরফ থেকে পরিকল্পনা করা হয়েছিল বিকল্প রাস্তা দিয়ে গাড়ি ঘুরে যাবে, আর ছোট গাড়ি বাইক যেগুলি রয়েছে তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নদীর ওপর একটা কজওয়ে বানিয়ে দেওয়া হবে হিউম পাইপের ওপর দিয়ে, যেটা সাধারণত হয়ে থাকে। তবে টুলু মণ্ডল তাতে রাজি ছিলেন না। তিনি চেয়েছিলেন এই বীরভূমে এই তিলপাড়া ব্যারেজের কাজ দিয়ে একটা সেতু তিনি তৈরি করবেন, এবং সেই সেতুর জন্য নাকি খরচ হবে 5 কোটি টাকা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ব্লকগুলি এখানে রাখা রয়েছে, সেই সেতু নির্মাণ করার জন্য এই সমস্ত ব্লকগুলিকেও তিনি এখানে নিয়ে চলে এসেছিলেন, এবং তার পরিকল্পনা ছিল এই সেতু যদি তিনি নির্মাণ করে নিতে পারেন, তাহলে খাদান অংশে বীরভূমের যে সমস্ত ট্রাক্টর চলাচল করে তার মধ্যে অধিকাংশই তার সমস্ত কিছু এখান দিয়ে যেতে পারবে, ফলে তার ব্যবসার কাজে কোনো ধরনের বাধা আসবে না। এবং প্রত্যেক দিন যে সমস্ত গাড়ি যাতায়াত করবে তাদের কাছ থেকে প্রত্যেক দিন তিনি 220 টাকা করে নেবেন বলে পরিকল্পনাও করেছিলেন। তাতে প্রায় প্রত্যেক দিন 4-4.5 লাখ টাকা করে আসতো, মাসে আসতো প্রায় 4,30,00,000 টাকা, এবং 5 মাসের মধ্যে প্রায় 21 কোটি টাকা হয়ে যেত। সেতু তৈরি করতে তিনি বলেছিলেন 5 কোটি টাকা খরচ হবে, আর 5 মাসে তিনি আয় করে নেবেন 21 কোটি টাকা। কেন এই অতিরিক্ত অর্থ? তাহলে কোথায়, কিসে কাজে লাগাতেন? নাকি তার নিজের পকেট ভরানোর জন্য? নদীর ওপর যদি কোনো ধরনের সেতু তৈরি করতে হয় তাহলে সরকারের তরফ থেকে অনুমতি নিতে হবে। শুধু অনুমতি নেওয়া নয়, সরকারের তরফ থেকে টেন্ডার ডাকা হয়। এছাড়া এই ধরনের সেতু তৈরি করার ক্ষেত্রে দেখে নেওয়া হয় যে জমি কারা দিচ্ছেন, বা নদীর জলের যে স্বাভাবিক গতি বা প্রবাহ তাতে যাতে কোনো বাধা না আসে, একাধিক বিষয় সংযুক্ত থাকে। কিন্তু তিনি তো ছিলেন বেতাজ বাদশাহ, তিনি তো নিজেকে মনে করতেন তিনিই প্রশাসনের সর্বময় কর্তা। ফলে সে কারণে তিনি তিলপাড়া ব্যারেজের কাছে ব্যক্তিগত মালিকানায় নিজের নামে একটা সেতু তৈরি করার পরিকল্পনাও নিয়ে ফেলেছিলেন। যদিও সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি, কিন্তু তার সেই স্বপ্নের স্মারক হিসাবে এখনো পর্যন্ত এই নির্মাণ সামগ্রীগুলো রয়ে গিয়েছে তিলপাড়া ব্যারেজের ঠিক কাছেই। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, বীরভূম। এইভাবে কি সেতু তৈরি করা যায় ব্যক্তি স্বার্থে, নিজের জন্য? কি বলছেন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার প্রফেসর পার্থপ্রতিম বিশ্বাস? নদীর উপরে সেতু যদি তৈরি করতেই হয়, সরকারের
অনুমোদন প্রয়োজন এবং প্রত্যেকটা নির্মাণের কিছু বিধি রয়েছে, সেই বিধি মেনে নির্মাণ করতে হয়, না করলে সুরক্ষার ঝুঁকি থাকে। এক্ষেত্রে যদি বেসরকারি সংস্থাকে সেতু নির্মাণের দায়িত্ব দিতেই হয়, তাহলে ইন্ডিয়ান রোড কংগ্রেসের যা বিধি আছে সেই বিধি মেনে এই ধরনের নির্মাণ করা উচিত। ফলে এখন সরকার যদি তার দায়িত্ব ছেড়ে দেয় এবং একদল বেসরকারি উদ্যোগপতিকে ছেড়ে দেয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই নির্মাণের মান, নির্মাণের সুরক্ষা, কোয়ালিটি, এটা নিয়ে তো প্রশ্ন উঠবেই।